জিতেন বাবুরা তো দেখে মনে হচ্ছে বাংলাদেশের মুখপাত্র হয়ে গেছে। আর এই বাংলাদেশে যখন অত্যাচার হয়, বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো একজন বুদ্ধিজীবী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের বুদ্ধিজীবী, ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া, ভারত সরকারের বা ভারতবাসীর যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে লেখালেখি করে। বাংলাদেশকে স্বাধীন করা থেকে শুরু করে বাংলাদেশের মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষ। ওরা বুঝতে পারে না এখানে কিছু মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের মঙ্গল চায় না। তো এখনই নোবেলটা ফিরিয়ে নেওয়া দরকার, নোবেল কমিটিকে চিন্তা করা দরকার। একটা নোবেল প্রাপ্ত যিনি দেশের রাষ্ট্রনায়ক হয়ে যেভাবে চরম পর্যায়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, এই যে চিন্ময় মহারাজকে ধরে নিয়ে গেছে, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে, অশান্তি করে এবং সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন অত্যাচার করে, সেই ধরনের লোকের নোবেলটা অবিলম্বে ফিরিয়ে নেওয়া। বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আবার সেম ভাবে ভারতে বিজেপির হাতে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। 25 বছরের যে হিমালয় পরিমাণ যে আবর্জনা, সেটাকে সরিয়ে একটা সরকার প্রশাসনের ভেতর এখনো তাদের লোক আছে, তাদের কিছু আমলা আছে, তারা বিভিন্ন কৌশল করে সমস্ত উন্নয়নগুলি আটকে দিতে চায়। তারা প্রতিহিংসা পরায়ণ কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির মদতপুষ্ট কিছু আমলা আছে, তারা বিভিন্নভাবে বিজেপির, ভারতীয় জনতা পার্টির সরকারটাকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করে, জনমনে সে কালিমালিপ্ত করার চেষ্টা করে চালে। আমরা তাদেরকেও চিহ্নিত করছি ধীরে ধীরে। প্রশাসনের ভিতর কারা কারা সেই এখনো স্বপ্ন দেখে যে কমিউনিস্ট পার্টি আবার ক্ষমতায় ফিরে আসবে, সেই সব আমলারা। আর ওরা তো সেই রেগার টাকা তুলে পার্টি অফিসে বসে অর্ধেক টাকা দিত, অর্ধেকটা পার্টি ফান্ডে দিত। এখন তো সম্পূর্ণ অর্থ সব অ্যাকাউন্টে যায়, কোনো কিছু কোথাও কোনো ক্যাশ ট্রানজাকশনের সুযোগ নেই। কর্মচারীদের কথা বলুন, 1 তারিখে কর্মচারীর বেতন নিতে গেলে সমন্বয়ের নেতারা সেই বেতনের সামনে দাঁড়িয়ে থাকতো, বেতন তুলে তাদেরকে আগে চাঁদাটা দিতে হতো। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজ আমার সাথে রয়েছেন বিজেপির প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক। স্যার, পিসি মিডিয়াতে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। বাংলাদেশ সহ বিভিন্ন ইস্যুতে আজ আমরা কথা বলবো। আমি আপনাদের মিডিয়াকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এমন একটা মুহূর্তে যখন শুধু দেশীয় রাজনীতি না, আন্তর্জাতিক স্তরেও একটা সমস্যা চলছে, যখন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রক্ত ঝরছে, যুদ্ধ একটা মহল তৈরি হয়েছে, তার মধ্যেও একমাত্র ব্যতিক্রম ভারতবর্ষ, যেখানে সর্বোচ্চ জনসংখ্যার দেশ, 140 কোটি মানুষ, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষকে একত্রিত করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন বাদে একটা শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংগতির মধ্য দিয়ে চলছে। উন্নয়নের পথে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেও একটা ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য, ভারতবর্ষের প্রায় শেষ প্রান্তে আমরা, সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টি, যে সেখানকার মানুষকে কীভাবে ভালো রাখা যায়, শান্তিতে রাখা যায়, সম্প্রীতিতে রাখা যায়। তার মধ্যেও যারা রাজনৈতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে, তারা সেখানে কোনো ইস্যু পাচ্ছে না এবং সেখানে তাদেরকে রাজপথে দেখা যায় না, অথচ তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। বিভিন্নভাবে ধর্মের বিরুদ্ধে ধর্মকে লড়িয়ে দেওয়া, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে দেওয়া, এক ভাষাভাষী মানুষের বিরুদ্ধে আরেক ভাষাভাষী মানুষকে লড়িয়ে দিয়ে যে রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা 200 বছর করে গেছে, তো এইভাবে মানুষকে ভাগ করে রাজনীতি, তার আমরা সমর্থন করি না, আমরা বিরুদ্ধে। পাশাপাশি বাংলাদেশে যেটা চলছে এটা আন্তর্জাতিক স্তরে, আজকে সেখানে সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের উপর প্রতিনিয়ত যে ধরনের আক্রমণ, নির্যাতন, এটা চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত সরকারও কঠোর পদক্ষেপ নিতে চলছে এবং যেটা আমাদের আজকে চিন্তা করার ব্যাপার আছে, এই প্রতিবেশী দেশ যারা ভারতবর্ষের উপর সম্পূর্ণ নির্ভরশীল, ভারতবর্ষের খেয়ে পরে এখন ভারতবর্ষের বিরোধিতা করা এবং খুব নগ্নভাবে সেটা করা হচ্ছে এবং নির্মম অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। আমরা এর প্রতিবাদ এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের এখানে কিছু রাজনৈতিক দল, বিরোধী দলের যাদের কোনো মানুষের জন্য যারা কথা বলে না, তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছে। অনেক সময় মনে হয় তারা বোধহয় বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলছে। তারা ভারতবর্ষ তো একটা এত জাতি ধর্ম বর্ণের মানুষ এখানে বসবাস করে, এরা সনাতনী বা রাষ্ট্রবাদী চিন্তা চেতনায় ভারতবর্ষ আজকে দীর্ঘদিন ঐক্য সংহতি এবং এর মধ্যে চলছে, কিন্তু সেখানে এটাকে বিনষ্ট করার জন্য বিচ্ছিন্নভাবে কিছুদিন আগে কদমতলায়, পানিসাগরে
বা বিভিন্ন জায়গায় শুধু ইস্যু নেই, বিরোধীরা উস্কে দিয়ে, আমি যে বিরোধী দলের নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসে গেছেন কদমতলাতে, আমি ওনাকে গত 4-5 বছরে কোথাও কোনো ইনসিডেন্টে যেতে দেখিনি, অথচ কেন কদমতলায় এসছেন আমি সেটাও বুঝতে পারছি না। এইগুলো সমস্ত কিছুই একটা উস্কানি, এবং রাজ্যের যেহেতু ওরা মানুষ ওদেরকে গ্রহণ করছে না, তাই ওরা বিভিন্ন কৌশলে রাজ্যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। আর জিতেন বাবুরা যেটা বলছেন, জিতেন বাবুরা তো দেখে মনে হচ্ছে বাংলাদেশের মুখপাত্র হয়ে গেছেন। আর এই বাংলাদেশে যখন অত্যাচার হয়, বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো একজন বুদ্ধিজীবী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের বুদ্ধিজীবী, ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া, ভারত সরকারের বা ভারতবাসীর যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে লেখালেখি করে বলে। এটা একটা রাষ্ট্র বা রাষ্ট্রহিতে বা রাষ্ট্রের জন্য, যে যদি কোথাও ছোটখাটো ভুল ত্রুটি হয়, কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেটা বাংলাদেশ, যদি বাংলাদেশের কোনো মিডিয়াকে, কাউকে আমরা দেখি না বাংলাদেশের কোনো ঘটনাকে, যেমন এই যে চিন্ময় প্রভুর ঘটনায় যারা যেসব আইনজীবীরা, 22 শতাধিক আইনজীবী তাদের ভোকালতনামাতে সই করেছিল, সিগনেটরির যারা, তাদের বাড়িতে গিয়ে হামলা হুজ্জুতি হচ্ছে, একজনকেও বাদ দেয়নি। তো সেখানে তারা প্রতিবাদ নেই, সেখানে সেগুলি নিয়ে প্রতিবাদ নেই। প্রতিবাদ এখানে কোথায় গেল? কোন হাই কমিশন অফিসে? আরে প্রতিটা ক্রিকেট ম্যাচের পরে বাংলাদেশে, পাকিস্তানে হাজার হাজার ভারতের পতাকা পুরানো হয়, সেটা হয়, সেগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কোথায় নাকি পতাকা কি, তো সামান্য ইস্যুতে বা দেশের মানুষের ভাবমূর্তিকে নষ্ট করা, এগুলি সঠিক নয়। ভারতবর্ষ সেকুলার বলে, ওরা সেকুলার, কিসের সেকুলার? সেকুলারের নামে এগুলি ভণ্ডামি, আমরা এগুলিতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে, রাষ্ট্রের কথা বলতে হবে, মানুষের কথা বলতে হবে। তো কিন্তু কমিউনিস্ট পার্টি তো রাষ্ট্রের উপর তাদের বিশ্বাস নেই, কারণ তারা নিজেরাই বলে তারা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে। কিসের আন্তর্জাতিকতাবাদ? আগে যখন রাশিয়া কমিউনিস্ট ছিল তখন বলতো রাশিয়ার কমিউনিস্ট আমার কমিউনিস্ট, এখন চায়না বলে চায়নার কমিউনিস্ট আমার কমিউনিস্ট। তারা তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ভারতবর্ষ থেকে মুছে গেছে। সেই কমিউনিস্ট এখানে উকিঝুঁকি মারার চেষ্টা করছে, বিভিন্ন ইস্যুতে কথা বলছে, কারণ ইস্যু পাচ্ছে না ওরা, মানুষ ওদের কথা শুনছে না। আমরা মনে করি আমাদের সীমাবদ্ধ ক্ষমতায় কিছু ভুল ত্রুটি থাকতেই পারে সরকার এবং পার্টির। আমি সাংগঠনিক এই সফরে উত্তর জেলায় এসেছি, কাঞ্চনপুরে গিয়েছি, কালকে কাঞ্চনপুর, বাগবাসা এবং কদমতলা মণ্ডলে বৈঠক করেছি, আজকে ধর্মনগর, যুবরাজনগর এবং পানিসাগরে বৈঠক আছে। আমরা চেষ্টা করছি, আমি তো কোথাও বিরোধীদের কোনো অস্তিত্বই দেখি না এই রাজ্যে, শুধু ইস্যু বানানো। রাজ্য গোষ্ঠীর পুজোর আগে যেটা উত্তর ত্রিপুরাতে চেষ্টা করেছে আমাদের প্রশাসন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে প্রশাসন এবং আমাদের পার্টির কার্যকর্তারা শক্ত হাতে সেটা মোকাবেলা করছে। আমরা কোনো ধরনের সন্ত্রাস চাই না, আমরা মানুষকে ভাগ করে রাজনীতি চাই না, আমরা ধর্মের নিয়ে রাজনীতি করি না। ধর্ম যার যার, উন্নয়ন সবার, ধর্ম যার যার, দেশ সবার, ধর্ম যার যার, মানুষ সবার। স্যার, জিতেন্দ্র চৌধুরী তো বলছেন বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আবার সেম ভাবে ভারতে বিজেপির হাতে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এমনই তো অভিযোগ করছেন। এটা দেশ বিরোধী শক্তি, ওরা দেশ বিরোধী শক্তি। ওরা পাকিস্তানের হয়ে কথা বলে, ওরা বিদেশের হয়ে কথা বলে, দেশের হয়ে কথা বলে না। দেশকে দুর্বল করার ষড়যন্ত্র কমিউনিস্ট পার্টি সবসময় করে এসে। আমরা যখন চীন ভারত আক্রমণ করেছে, এই জিতেন বাবুর দল কমিউনিস্ট পার্টি চীনের পক্ষ নিয়েছে। 64-তে যখন পাকিস্তান 65-তে ভারত আক্রমণ করেছে, পাকিস্তানের পক্ষ নিয়েছে। ওরা কখনো দেশের পক্ষে কথা বলে না, তো এখনো ওরা দেশের বিরুদ্ধেই কথা বলে। ওরা দেশ বিরোধী শক্তি, ওরা এইসব আন্তর্জাতিকতাবাদের নামে দেশের বিরুদ্ধে ওরা কথা বলে। সুতরাং ওদের কথা মানুষ বিশ্বাস করে না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, 100% গণতন্ত্র আছে বলেই তো উনি এই কথাগুলি বলতে পারেন, দেশের বিরুদ্ধে কথা বলেন। তো বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? ভারতবর্ষে গণতন্ত্র দেওয়া আছে, কিন্তু গণতন্ত্রকে তারা অপব্যবহার করছে, সংবিধানের নামে তারা, অধিকারের নামে এগুলো অপব্যবহার করছে। স্যার, আপনিও তো একজন অ্যাডভোকেট। এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হলো এবং উনার পক্ষে লড়াই করার জন্য কোনো অ্যাডভোকেট পাওয়া যাচ্ছে না, এবং এই যে ঘটনায় আপনি কি বলবেন? এই যে পরিস্থিতি, চিন্ময় মহারাজ গ্রেপ্তার এবং বর্তমানে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং নির্যাতন হচ্ছে, দীর্ঘ সময়, কয়েক দশক দেশকে, বাংলাদেশকে স্বাধীন করা থেকে শুরু করে বাংলাদেশের মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষ। ওরা বুঝতে পারে না এখানে কিছু মৌলবাদী সংগঠন
যারা বাংলাদেশের মঙ্গল চায় না, তারা শুধু এইসব সাম্প্রদায়িক কথাবার্তা বলে, এইসব সন্ত্রাসী কার্যকলাপ করে তারা এটা শুধু এখানে না, সারা বিশ্বে এইসব উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী সংগঠনগুলো এইগুলো বলে। আর এইগুলো মানুষ, সেই নিরীহ মানুষরা মানে সেগুলোকে সমর্থন না করলেও তাদেরকে বাধ্য করা হয়। সুতরাং ওইখানে গণতন্ত্র নেই, অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এখানে যা চলছে, আমাদের ওইখানে যিনি মোহাম্মদ ইউনূস সাহেব, উনি নোবেল প্রাপ্ত। আমার তো দুর্ভাগ্য যে শান্তি ও উন্নয়নের জন্য ওনাকে নোবেল দেওয়া হয়েছে। ওনাকে তো এক্ষুনি নোবেলটা ফিরিয়ে নেওয়া দরকার, নোবেল কমিটিকে চিন্তা করা দরকার। একটা নোবেল প্রাপ্ত যিনি দেশের রাষ্ট্রনায়ক হয়ে যেভাবে চরম পর্যায়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, এই যে চিন্ময় মহারাজকে ধরে নিয়ে গেছে, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে, অশান্তি করে এবং সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন অত্যাচার করে, সেই ধরনের লোকের নোবেলটা অবিলম্বে ফিরিয়ে নেওয়া দরকার, এটা আমার মনে হয়। স্যার, রাজ্যের প্রসঙ্গে আসছে, আপনি তো এই রাজ্যের অন্যতম একজন বাম বিরোধী নেতা। দীর্ঘদিন আপনার বাম বিরোধী রাজনীতিতে আপনি ছিলেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন ত্রিপুরায়। 18 নির্বাচনের আগে বেকার সমস্যা নিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল এবং বিজেপি 2018 ক্ষমতায় আসে এবং বেকারদের রেকর্ড সংখ্যক কর্মসংস্থান হয়েছে বলে আপনারা দাবি করেছেন, কিন্তু বিরোধীরা এটাকে প্রত্যাখ্যান করছে। কি বলবেন এই বিষয়ে? একটা জিনিস ওরা বুঝতে পারে না, আজকের দিনে ভারতবর্ষে একটি দেশও নেই পৃথিবীতে যে দেশ তার দেশের নাগরিককে 1 কেজি চাল বিনা পয়সায় দেয়। ভারতবর্ষ গত 10 বছর 80 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছে, রেশন দিচ্ছে। আর কোথাও নেই। 140 কোটি মানুষকে খাইয়ে পরিয়ে রেখেছে। আজকে রাস্তায় ভিক্ষুক দেখা যায় না, ট্রামে বাসে কোথাও ভিক্ষাবৃত্তি করে না। বাড়িতে সকালবেলা কোনো বৃদ্ধা এসে বলে না, মা আমাকে 1 মুঠো চাল দাও, কারণ তার ঘরেও চাল পৌঁছে দিয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। সুতরাং ওইসব কথা বলে ভারতবর্ষের মানুষে খাইবে। বেকারদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, সবাই আমরা ভালো আছি। বেকারদের কর্মসংস্থান, নিশ্চয়ই বেকার সমস্যাটা এটা একটা বিরাট আকার নিয়েছে ভারতবর্ষে। এটা দীর্ঘদিন স্বাধীনতার পর বেকার সমস্যা, মানে দীর্ঘ শাসন, 54 বছর কংগ্রেস শাসন করেছে দিল্লিতে। বেকার সমস্যা কি হয়েছে? এখন তো বিভিন্নভাবে সুযোগ এসছে, সব স্তরের মানুষকে, সবাইকে বাঁচিয়ে রাখতে হবে এবং নিয়োগও হচ্ছে। বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে। ওইসব বলে দেশের এইসব পরিসংখ্যান ছাড়া এগুলি হচ্ছে নিজেদের মন গড়া কথা। এবং বেকারদের জন্য আমরা অত্যন্ত সংবেদনশীল এবং ভবিষ্যতে বেকারদের জন্য কি করা যায় আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের সরকার চিন্তা ভাবনা করছেন। এবং আমরা মনে করি রাজ্যের আক্ষরিক অর্থেই উন্নয়ন হচ্ছে এবং এই ত্রিপুরা রাজ্যের নাম আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আমাদের রাজ্য এখন ভারতবর্ষের মধ্যে 5ম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিণত হয়েছে। তো সুতরাং আগামী দিনে সেটা 1 নম্বরে শ্রেষ্ঠ রাজ্য হবে। আমরা ছোট হলেও, জনসংখ্যা কম হলেও আমাদের রাজ্য নিয়ে আজকে ভারতবর্ষে চর্চার মধ্যে আছে সব জায়গায়, সমস্ত কিছুতে। সুতরাং আমাদের রাজ্যে এইসব অজুহাত তুলে বেকার সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব না। আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কতটা বেকারদের জন্য কাজ করা যায়। আগামী দিনগুলোতে ভালো হবে। কিছু নতুন সরকার আস্তে আস্তে অনেক কিছু অভিজ্ঞতা আমরা নিচ্ছি। নো ডাউট 25 বছরের যে হিমালয় পরিমাণ যে আবর্জনা, সেটাকে সরিয়ে একটা সরকার প্রশাসনের ভেতর এখনো তাদের লোক আছে, তাদের কিছু আমলা আছে, তারা বিভিন্ন কৌশল করে সমস্ত উন্নয়নগুলি আটকে দিতে চায়। তারা প্রতিহিংসা পরায়ণ কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির মদতপুষ্ট কিছু আমলা আছে, তারা বিভিন্নভাবে বিজেপির, ভারতীয় জনতা পার্টির সরকারটাকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করে, জনমনে সে কালিমালিপ্ত করার চেষ্টা করে চলে। আমরা তাদেরকেও চিহ্নিত করছি ধীরে ধীরে। প্রশাসনের ভিতর কারা কারা সেই এখনো স্বপ্ন দেখে যে কমিউনিস্ট পার্টি আবার ক্ষমতায় ফিরে আসবে, সেই সব আমলারা, তাদের দিকেও আমাদের নজর আছে। স্যার, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানিক সরকার, জিতেন চৌধুরী, সুদীপ রায় বর্মন সহ যে বিরোধী যে নেতৃত্ব রয়েছেন বারবার অভিযোগ তুলছেন যে বিজেপি শাসনে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। কি বলবেন? কত শত বিরোধী দলের কর্মী রাজনৈতিক খুন হয়েছে কমিউনিস্ট পার্টির 25 বছর এবং 2 দফায় 35 বছরে। আর নামের তালিকা বললে শেষ হবে না। বলুক না গত 6 বছরে কটা রাজনৈতিক খুন হয়েছে, তথ্য দিয়ে বলুক। এই যে বলে এইসব মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
কমিউনিস্ট পার্টি মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এই যে গ্রামে বেনিফিশিয়ারি সিলেকশন করতে গিয়ে একটা অন্তর্দয় অত্যন্ত গরিব মানুষ, তাই সেও যদি কমিউনিস্ট পার্টির মিছিলে না হাঁটতো তাকে কোনো সুযোগ সুবিধা কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পেত না। আজকে দাঁড়িয়ে বলুক এই বেনিফিশিয়ারি সিলেকশনে কোথাও রাজনীতি হয় না, কোথাও ভারতীয় জনতা পার্টি, কে ভারতীয় জনতা পার্টি, কে সিপিএম। আজ ওরা তো সেই রেগার টাকা তুলে পার্টি অফিসে বসে অর্ধেক টাকা দিত, অর্ধেকটা পার্টি ফান্ডে দিত। এখন তো সম্পূর্ণ অর্থ সব অ্যাকাউন্টে যায়, কোনো কিছু কোথাও কোনো ক্যাশ ট্রানজাকশনের সুযোগ নেই। কর্মচারীদের কথা বলুন, 1 তারিখে কর্মচারীর বেতন নিতে গেলে সমন্বয়ের নেতারা সেই বেতনের সামনে দাঁড়িয়ে থাকতো, বেতন তুলে তাদেরকে আগে চাঁদাটা দিতে হতো, সমন্বয়ের চাঁদা দিয়ে তারপরে তাদের অন্য কিছু। গত 6 বছর একজন কর্মচারী বলুক তো 1 টাকা চাঁদা দিতে হয়েছে। মাসের প্রথম বেতন তুলতে গেলে তাদের কাছ থেকে কোনো কর্মচারী সংগঠন গিয়ে, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মচারী সংগঠন তাদের কাছ থেকে 1 টাকা চাঁদা নেয় না। তো মানুষ তো বলে না মানুষ ভালো আছে। সব জায়গাতে এই যে একটা অব্যবস্থা ছিল, এই বা যারা বিরোধী করতো তাদেরকে যেভাবে অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করা হতো, এগুলি আমাদের সরকার করে না। আমরা আমাদের সরকার চেষ্টা করছে, এখনো সব কাজ করতে পারিনি, সব অংশের মানুষের সব কাজ করে দেব, এটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি বেস্ট ওয়েতে কিভাবে সরকারের সাহায্য সহযোগিতা একদম মাইক্রো লেভেলে শেষ প্রান্তের শেষ অন্তর্দয় মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারে, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। স্যার, গত লোকসভা নির্বাচনে বিজেপি 400 স্লোগান দিয়েছিল কিন্তু এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। তারপর আমরা দেখলাম যে রাজস্থান, মহারাষ্ট্রের ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিজেপি। আপনার কি মনে হয় জাতীয় স্তরের এই যে বিজেপির কতটুকু আগামী দিনে আরো শক্তিশালী হতে পারে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। কিছুদিন আগে আমাদের সদস্যতা অভিযান এইমাত্র শেষ হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর সর্বোচ্চ সদস্য নিয়ে সর্বোচ্চ বৃহত্তম রাজনৈতিক দল, তার চিন্তা চেতনা উপলব্ধি অনুভব, তার পঞ্চনিষ্ঠ, তার আদর্শ, আজকের তার রাষ্ট্রবাদী চিন্তা চেতনা, সংস্কারবাদী চিন্তা চেতনা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে। এই যে মানুষের লোকসভাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল, সংবিধান খাতরা মে হ্যায়, সংবিধান বাঁচানো যাবে না, এইরকম বলা হয়েছিল। মানুষ তাৎক্ষণিক কিছু কিছু বিভ্রান্ত হয়েছিল, বিভ্রান্তি কাটিয়ে আবার হরিয়ানাতে দেখেছেন একটা থাম্পিং মেজরিটি নিয়ে এসছি, মহারাষ্ট্র থাম্পিং মেজরিটি নিয়ে এসছি। ধীরে ধীরে দেখবেন ভারতবর্ষ কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে কেউ হটাতে পারবে না, কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছে। সারা দেশের মানুষ বুঝতে পেরেছে আজকে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আছে বলেই কর্মচারীর 1 তারিখে বেতন পায়, রাজ্যের অর্থনীতিটা চলছে। যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো, ভারতবর্ষ শ্রীলঙ্কার মতো, পাকিস্তানের মতো, নেপালের মতো দেউলে হয়ে যেত, যেখানে এখন 150 থেকে 200 টাকা কিলো চাল খেতে হয়। সুতরাং ভারতবর্ষ এত জনসংখ্যা, সর্বোচ্চ জনসংখ্যা নিয়ে দেশটাকে পরিচালনা করছে, সহজ কথা নয়। মুখে বিরোধিতা করা সহজ, বাস্তবে পরিচালনা করা কোনো রাজনৈতিক দলের দ্বারাই সম্ভব নয়। তাই ভারতীয় জনতা পার্টি চলছে, আগামী দিনে তার সাংগঠনিক এবং রাজনৈতিক দক্ষতা নিয়ে কাজ করে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য।